যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে আমাদের চিনে নিতে হবে যে যে সার্কিটটি দেওয়া আছে সেটি সিরিজ নাকি প্যারালাল। তো গত ক্লাসগুলোতে আমি তোমাদের সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট কীভাবে চিনব তার নিয়মটি বলে দিয়েছিলাম। আজও আমি বলে দিব যাতে আবার তোমাদের সেটা রিপিট হয়। এটি একটি ব্যাটারি বা সোর্স, এখান থেকে কি বের হবে? কারেন্ট বের হবে। কারেন্টকে নির্ণয় করা হয় কি দ্বারা? আই দ্বারা। মানে আই কারেন্ট বের হয়ে যে এই দিকে চলে এগুলো বোঝানোর জন্য এখানে আমি কি চিহ্ন দিব? তীর চিহ্ন, যাতে বোঝা যায় কারেন্ট বের হয়ে এবার উপর যাচ্ছে, তাই না? আই। তো স্বাভাবিক সেন্সে একটা জিনিস খেয়াল করো তো, সোর্স থেকে যে কারেন্টটা বের হচ্ছে এইটাই তো মোট কারেন্ট, তাই না? বা এখান থেকে যেটা বের হয় সর্বশেষ ওইটা তো মোট, তাই না? তো এই আয়ের মান তোমার প্রশ্নে কি বলছে? বের করতে বলছে যে সমতুল্য রেজিস্ট্যান্স ও মোট কারেন্ট নির্ণয় করো, অর্থাৎ এই আয়ের মানই বের করতে বলা হচ্ছে। আবার শুরুতে একটা কথা দেখো, এখানে লেখা আছে সমতুল্য রেজিস্ট্যান্স। খেয়াল রাখবে সমতুল্য রেজিস্ট্যান্স এবং মোট রেজিস্ট্যান্স একই কথা। সমতুল্য রেজিস্ট্যান্স আর মোট রেজিস্ট্যান্স একই কথা। সমতুল্যের অর্থ হচ্ছে এখানে 1, 2, 3টা রোধ দেওয়া আছে, এই 3টা রোধকে হিসেব করে একটা করে ফেললে যে রোধ হবে সেগুলোই হচ্ছে সমতুল্য রোধ। তো এটা একটা প্যারালাল সার্কিট আঁকানো আছে। আমাদের প্রথম শর্ত হলো সার্কিট সিরিজ না প্যারালাল এটা চিনতে হবে। চিনতে হবে কিভাবে? কারেন্ট প্রবাহ দিয়ে। কারেন্ট প্রবাহের যদি একটা পথ থাকে সিরিজ সার্কিট, আর কারেন্ট প্রবাহের যদি একাধিক পথ থাকে তাকে বলা হয় প্যারালাল সার্কিট। তো দেখি তো কারেন্ট প্রবাহের একটা পথ আছে না একাধিক পথ আছে। খেয়াল করো, কারেন্ট এখানে বের হয়ে এখানে আসছে, আসার পরে এখানে দেখছে যে অনেকগুলো রাস্তাটা কারেন্ট এসে এই পথে যাচ্ছে, এই পথে যাচ্ছে, এই পথে যাচ্ছে। কয়টি পথে যাচ্ছে? 3টি। তাহলে পথ কি আর একটা থাকলো? তাহলে পথ যদি একটা না থাকে একাধিক পথ হয়ে যায় তাকে বলা হয় প্যারালাল সার্কিট। তাহলে চিনে গেলাম যে এই সার্কিটটা প্যারালাল সার্কিট। এখন এই সার্কিটটার সমাধান করার জন্য যত তথ্য বসাতে হবে প্যারালাল সার্কিটের তথ্য আমাকে বসাতে হবে, তাই না? প্যারালাল সার্কিটের তথ্যগুলো কি ছিল? প্যারালাল সার্কিটের সব জায়গায় ভোল্টেজের মান কি থাকে? একই থাকে। এখানে 120, তাহলে এখানেও 120 ভোল্টেজ, এখানেও 120 ভোল্টেজ, এখানেও 120 ভোল্টেজ। তাহলে কন্ডিশন নাম্বার 1 মনে রাখতে হবে প্যারালাল সার্কিটের সকল অংশে একই রকম ভোল্টেজ থাকে। তো ভোল্টেজ যদি এক থাকে তাহলে আলাদা কি থাকে? আলাদা আলাদা থাকে কারেন্ট। আলাদা কি থাকে? কারেন্ট। কিভাবে আলাদা হয়? কারেন্ট এখান থেকে বের হয়ে এই দিকে এক রকমের কারেন্ট যাবে, এখান থেকে বের হয়ে এই দিকে কিছু অংশ ভাগ হয়ে যাবে, আবার এই দিকে কিছু অংশ ভাগ হয়ে যাবে। তো রেজিস্টরের মান যেহেতু বিভিন্ন রকম, তাহলে বিভিন্ন দিকে বিভিন্ন পরিমাণে কারেন্ট চলে যাবে। এই সব কারেন্ট এর ভিতর দিয়ে এসে সবগুলো আস্তে 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 আবার এই জায়গায় কি হয়ে যাবে? জমা হবে। জমা হয়ে ব্যাটারিতে চলে আসবে। বিষয়টা বুঝতে পেরেছো? আরও বেশি ক্লিয়ার হবে যখন আমরা অঙ্কে পারফর্ম করব। তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। তো প্রথমে লেখা আছে সমতুল্য রেজিস্ট্যান্স। আর সমতুল্য রেজিস্ট্যান্স আর মোট রেজিস্ট্যান্স একই কথা। তো এখন আমরা মোট রেজিস্ট্যান্স বের করব বা সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। তো প্রথমেই তোমরা লিখে নিবে যে ধরি সমতুল্য, কি লিখবো বলো তো? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের বাংলা অর্থ হচ্ছে বাধা বা রোধ, মনে রাখতে হবে। সমতুল্য রেজিস্ট্যান্সকে কি ধরবো? আর হচ্ছে রেজিস্ট্যান্স। আর এটা যেহেতু প্যারালাল সার্কিট, প্যারালাল কথার প্রথম অক্ষর কি? পি। সেজন্য নিচে ছোট করে পি দাও, কোনো বিষয় না, তোমার বোঝার সুবিধার্থে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সকে কি ধরলাম? আর পি, প্যারালাল রেজিস্ট্যান্স, মানে এই সার্কিটের মোট রোধ। এখন আমরা যেটি করব তাহলে আর পি সমান, একটু খেয়াল করো তো, প্যারালাল সার্কিটে সমতুল্য রোধ বা মোট রোধ বের করতে হলে রেজিস্টরগুলোকে কি সরাসরি যোগ করতে হয় না উল্টা করে যোগ করতে হয়? উল্টা করে যোগ করতে হয়। তাহলে প্যারালাল সার্কিটের মোট রোধ বা সমতুল্য রোধ বের করতে হলে সবগুলো রেজিস্টর উল্টা করে যোগ করে যোগফলের উল্টা মান হবে সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ আরপি। এর নিচে কে থাকে? তাহলে একে যদি উল্টা করে লিখি কি হবে? 1/RP। এ তো ভেরি গুড। তারপরে এখানে কি আছে? R1, একেও কি করতে করে লিখতে হবে? উল্টা করে। তারপরে 1/R1, ভিতরে কি? যোগ চিহ্ন। তারপরে 1/R2, যোগ চিহ্ন। তারপরে 1/R3, ভেরি গুড। দেখো এই যে প্যারালাল হলে সূত্রগুলো যদি এইভাবে বসবে এগুলো কিন্তু তোমাদের খেয়াল থাকতে হবে, না হলে অঙ্ক পারবে না, স্বাভাবিক হিসেব। তো আরপি তো বের করব, এটা হিসেব পরে হবে। আমরা এখন এই R1, R2, R3 মান সার্কিট থেকে দেখে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো অন আছে। R1 এর মান কত দেওয়া আছে? 240। এই যে 240 বসিয়ে দিলাম, ভিতরে যোগ চিহ্ন। তারপরে R2 মান বসাতে হবে। R2 কত? 600 দেওয়া আছে, যোগ 1/R3 মান 400। তো এই যে দেখো আমরা সবগুলো বসিয়ে দিলাম, আর এখানে আরপি যেহেতু বের করব ওটা থাক, লিখে দিলাম। এখন এই অংশে আমাদের কি করতে হয়? লসাগু বা
গসাগু করতে হয়, তোমরা ভালোভাবে এগুলো জানো, তাই না? তো এই গসাগু করে হিসেব করাটা তোমরা চাইলেও করতে পারবে, আবার চাইলে এইটা সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে হিসেব করতে পারবে। কিসের মাধ্যমে? ক্যালকুলেটরের মাধ্যমে। হিসাবটা কি শিখে দিব এখন? এখনই শিখে দিই, হ্যাঁ এখনই শিখে দিই। মানে গসাগু তো পারোই, ট্রাই করলে পেরে যাবে, কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে তো পারবে না, সেটা শিখে দিই। তো অন ভাগ আরপি, এটাকে ওয়ানের সাথে আরপি কি সম্পর্ক আছে? গুণ সম্পর্কে। আমি চাইলে আরপি এই ওয়ান থাকার কারণে এখানে এই ওয়ানকে মাইনাস আকারে লিখতে পারি। কি আকারে লিখতে পারি? আরপি ইনভার্স এভাবে লিখতে পারি। বুঝতে পেরেছ? তারপর এই যে অন ভাগ 240, একে আমরা লিখতে পারি 240 ইনভার্স ওয়ান। বুঝতে পারছো তো বিষয়টা? সিস্টেমটা শিখে নাও, একটা শিখলে সবগুলো হয়ে যাবে। তারপর এই জিনিসটাকে লিখতে পারি 600 ইনভার্স ওয়ান। এরপরে প্লাস এখানে কত আছে? 400 ইনভার্স ওয়ান। এইভাবে লেখা যায়। তো আমরা বের করতে চাই শুধু আরপি, বের করতে চাই, কিন্তু এখানে শুধু আরপি আছে না, আরপি ইনভার্স ওয়ান আছে। তো এখানে আমরা আরপি শুধু লিখে দিলাম, আর এই ইনভার্সটাকে এই পুরাটার সাথে করে দেবো। মানে এইদিকে ইনভার্স, ওদিকে পুরাটার সাথে করে দেবো। কীভাবে? 240 ইনভার্স ওয়ান যোগ 600 ইনভার্স ওয়ান যোগ 400 ইনভার্স ওয়ান। পুরাটাকে এই যে এইদিকে ইনভার্সটা না, এই পুরাটা এই জায়গায় দিয়ে দেবো। বুঝতে পেরেছো এই পর্যন্ত? তাহলে আরপি আলাদা হয়ে গেল, আর আমরা চাচ্ছিলামই তো আরপি হয়ে গেল। এখন এই জিনিসটা হুবহু ক্যালকুলেটরে তোলা যায়। কিভাবে তুলতে হয় সেটা আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু খেয়াল করো তোমরা। এই জিনিসটা তোলার জন্য দেখো, প্রথমে আরপি সমান দেওয়ার পরে একটা ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট তুলে দেবে। ব্র্যাকেট তোলার পর কত দেওয়া আছে? 240 দিলাম, এখানে 240। এখন ইনভার্স তোলার জন্য ভালোভাবে খেয়াল করো, ইনভার্স তোলার জন্য তোমরা ক্যালকুলেটর এই যে দেখতে পাচ্ছ এক্স ইনভার্স ওয়ান লেখা আছে, এই জায়গায় প্রেস করো, দেখো এই যে 240 ইনভার্স ওয়ান হয়ে গেল। তারপর কি আছে? প্লাস যোগ দিলাম, তারপর কত লেখা আছে? 600, এই যে দিয়ে দিলাম 600। আবার ইনভার্স তোলার জন্য এই বাটনটা, আবারও প্লাস, তারপর কত আছে? 400, এই যে 400 দিয়ে কি দিতে হবে? ইনভার্স, তারপর ব্র্যাকেট ক্লোজ, তাই না? ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে একটা ইনভার্স আছে না, আবারও ইনভার্স দিলাম, দিয়ে সমানে প্রেস করার সাথে সাথে উত্তর কত আসছে? 120। মানে এটি হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। অতএব আরপি সমান কত হবে? 120। আর সকল ধরনের রেজিস্ট্যান্সের একক কত হয়? ওহম হয়। এখানে দিয়ে দিলাম ওহম। এটাই হচ্ছে আমাদের সার্কিটের সমতুল্য রোধ বা মোট রোধ। ক্লিয়ার? ক্যালকুলেটর ব্যবহারটা তোমরা ভালোভাবে দেখে নিবে, ভিডিওতে আছে, ঠিক আছে? তো এরপর আমরা এখন কি করব? মোট কারেন্ট নির্ণয় করব। একদম সহজ, অলরেডি তোমরা করেছো। এই অংশে করি। তো মোট কারেন্টকে কি ধরবো? আই ধরলাম, কোনো অসুবিধা? তাহলে আই সমান কি লেখা যায়? ভি ভাগ আর। একটাই সূত্র, সমস্ত জায়গায় একটা সূত্র। তো মোট কারেন্ট মানে আই। তো মোট কারেন্ট বের করতে হলে মোট ভোল্টেজকে মোট রোধ দ্বারা ভাগ দিতে হয়। কি করতে হয়? মোট কারেন্ট বের করতে চাইলে মোট ভোল্টেজ ভিকে মোট রোধ আর দ্বারা ভাগ করতে চাই, কিন্তু এখানে মোট রোধকে কি দ্বারা তুমি চিহ্নিত করেছো? আরপি দ্বারা। তাই তোমাকে এখানে কি দিতে হবে? আরপি। বুঝতে পেরেছো? মোট রোধকে তুমি যেভাবে উপস্থাপন করবে এখানে সেভাবেই লিখতে হবে। তো আই তো বের করব, তাই আই রেখে দিলাম, দিয়ে এখানে ভি এর মান কত দেখো তো? 120। এই যে 120 বসিয়ে দিলাম। আর আরপির মান কত পেয়েছ? 120। দুইটাই সেম, তাই না? তো 120কে 120 দ্বারা ভাগ দিয়ে কত হয়? 1 হয়। অতএব আই সমান 1 অ্যাম্পিয়ার। কারেন্টের একক হয় অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো অঙ্কগুলো কত সহজ না? জাস্ট প্যারালালে কিভাবে হিসেব করতে হয় নিয়মগুলো জানবে, এমনিতেই হয়ে যাবে। তো সিরিজের কনসেপ্ট আর প্যারালালের কনসেপ্ট অলওয়েজ মাথাতে থাকা লাগবে, তাহলেই ম্যাথগুলো করে মজা পাবা, নইলে সারা জীবনই কঠিন থেকে যাবে। তাই তোমাদের প্রতি আমার একটা আহ্বান থাকছে যে সিরিজের সার্কিটে কিভাবে হিসাব করতে হয়, প্যারালাল সার্কিটে কিভাবে হিসাব করতে হয়, সেগুলো অলওয়েজ মুখস্থ রাখবে বা মনে রাখবে, ঠিক আছে? নইলে এর পরবর্তীতে যত অঙ্ক করবো একটাও তুমি বুঝতে পারবে না। তো ঠিক আছে, তোমরা ট্রাই করো নেক্সটে। এই পর্যন্ত ঠিক আছে। সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, কোনো ফাইনাল এক্সামে সবগুলো সিরিজ সার্কিট দিয়ে অথবা প্যারালাল সার্কিট দিয়ে ম্যাথ কখনো আসে না। ফাইনাল এক্সামে যদি ম্যাথ আসে এই সার্কিটে, তাহলে অবশ্যই সেটা কি থেকে আসবে? মিশ্র সার্কিট থেকে। দেখো তো মিশ্র নাম শুনিয়ে বুঝতে পারছো, মিশ্রণ। যেমন তোমরা যখন শরবত তৈরি করো তাতে কি থাকে? চিনি এবং পানি থাকে। চিনি পানির মিশ্রণ করলে কি হয়ে যায়? শরবত। তো এটা একটা মিশ্রণ। তো মিশ্র সার্কিট আসলে এমন একটা সার্কিট থাকবে যে সার্কিটে সিরিজ সার্কিটও থাকবে, সাথে সাথে কি থাকবে? প্যারালাল সার্কিট থাকবে। তো সিরিজ সার্কিটও থাকবে, প্যারালাল সার্কিট থাকবে, তাই যোগ চিহ্ন মাঝে দিয়েছি।
এই ধরনের সার্কিটকে বলা হবে মিশ্র সার্কিট। বিষয়টা খেয়াল করার জন্য আমি পূর্ব থেকে একটা চিত্র আঁকিয়ে রেখেছি, দেখো তো, এটি কিন্তু এক ধরনের মিশ্র সার্কিট। আমি কি বললাম, মিশ্র সার্কিটে সিরিজ সার্কিটও থাকবে, প্যারালাল সার্কিটও থাকবে, এমন ধরনের সার্কিটকে বলা হবে মিশ্র সার্কিট। আসো এই প্রমাণটা আমরা দেখে নিই। তো এটি একটি সার্কিট, বৈদ্যুতিক সার্কিট। এটি একটি ব্যাটারি, একটা ভোল্টেজ সোর্স, যার বড়টাকে ধরা হয় পজিটিভ, ছোটটা নেগেটিভ। আমরা জানি যে কারেন্ট বের হয় কোন টার্মিনাল থেকে, পজিটিভ টার্মিনাল থেকে। তো কারেন্ট বের হয়ে এইভাবে তারের ভিতর দিয়ে যাচ্ছে, কয়টা তার এখানে, একটা তার। তাহলে আমরা জানি কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকে, তাকে কি সার্কিট বলা হয়, সিরিজ সার্কিট। তাহলে খেয়াল করো, এখান থেকে কারেন্ট বের হয়ে এই R1 এবং R2 রেজিস্টরের ভিতরে একই পরিমাণ কারেন্ট যায়, কোনো ভাগ হয় না। তাহলে এই অংশকে আমরা বলতে পারবো কি অংশ, সিরিজ অংশ। ভালোভাবে খেয়াল করো, তাহলে কারেন্ট এখান থেকে বের হয়ে একটা তারের ভিতরেই আসে, কোনো জায়গায় ভাগ হচ্ছে না, যেহেতু লাইন একটা, কারেন্ট ভাগ হচ্ছে না, তাই এই পর্যন্ত এটা হচ্ছে সিরিজ। কিন্তু এখানে খেয়াল করো তো, কারেন্ট এখানে আসতে আসতে এখানে এসে কয়টা দিক পাচ্ছে, দুইটা। অর্থাৎ কারেন্ট এখানে এসে লাইন দেখছে দুইটা, তাই কারেন্ট দুই দিক দিয়ে ভাগ হয়ে এখানে আবার একত্রিত হবে। দুই দিক এখানে এসে ভাগ হয়ে এখানে এসে আবার কি হবে, একত্রিত হয়। তো ভাগ হচ্ছে কোন জায়গায়, এই জায়গাটায়। এখানে তো আর ভাগ হচ্ছে না, এখানে তো এক জায়গায় হয়ে গেল। তাহলে এই অংশটাতে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এসে এদিকে একটা, এদিকে কারেন্ট চলে যাচ্ছে। তো আমরা জানি কারেন্ট প্রবাহের যখন একাধিক পথ থাকে বা কারেন্ট যেখানে ভাগ হয়ে যায়, তাকে কি সার্কিট বলা হয়, প্যারালাল সার্কিট। তাহলে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্যারালাল সার্কিটের অংশ। তো দেখো, এই সার্কিটে সিরিজও আছে আবার প্যারালাল আছে। তো যে সার্কিটে সিরিজও থাকে আবার প্যারালালও থাকে, তাকে বলা হয় মিশ্র সার্কিট। ঠিক চিনি এবং পানির শরবতের মতো, অথবা লবণ পানি লবণ আর চিনি যদি একসাথে মিশায় তাহলে মিশ্রণ হয়ে যাবে না। তো বিষয়টা এরকম। তো এতে সিরিজ সার্কিটও আছে, প্যারালাল সার্কিট আছে। তাই এই ধরনের যদি কোনো সার্কিট পাও যে সেখানে সিরিজও আছে প্যারালালও আছে, তাকে বলা হবে মিশ্র সার্কিট। আর ফাইনাল এক্সামে অবশ্যই মিশ্র সার্কিটই দেওয়া থাকে। তো ঝামেলা হয়ে যায় তখন এই ধরনের মিশ্র সার্কিট সমাধান করার জন্য সিরিজের জায়গায় সিরিজের যে বৈশিষ্ট্য বা সূত্রগুলো আছে সেগুলো ব্যবহার করব, প্যারালালের জায়গায় প্যারালালের যে বৈশিষ্ট্য বা সূত্রগুলো আছে সেগুলো প্যারালালের জায়গায় ব্যবহার করতে হবে। সিরিজের জায়গায় প্যারালালের তথ্য সূত্র ব্যবহার করলে অঙ্ক কখনো ঠিক হবে না। একইভাবে প্যারালালের জায়গায় যদি সিরিজের তথ্য দিয়ে অঙ্ক কি হবে, হবে না। তো সেই জন্য যারা সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য ভালোভাবে পড়েনি, তারা আবারও ভালোভাবে পড়ে নেবে। তো এই ছিল আমাদের তথ্য। ওভারঅলি মিশ্র সার্কিট তো চিনে গেছো, এটা তো আর কোনো অসুবিধা নেই, তাই না? তো এখন আসো, একটা মিশ্র সার্কিট যদি দেওয়া থাকে তার সমাধান কৌশলটা কিভাবে করতে হয় জাস্ট সংক্ষেপে আমি তোমাদের বলে দেবো। এটা কোনো অঙ্ক না, জাস্ট সমাধানের কৌশল। বইয়ে অনেক মিশ্র সার্কিট দেওয়া আছে, যখন আমরা করবো তখন ক্লিয়ারলি হবে। তো একটা ব্যাটারি আছে, ব্যাটারির ভোল্ট কত ধরবো বলো তো? 120ই ধরে। এখানে R1 রেজিস্টরের মান আমরা ধরেই একটা ইচ্ছা মতো 8 ওহম ধরলাম। এটাকে কত ধরবো, 6 ধরলাম। এটাকে কত ধরবো বলো তো? 7। আর এটাকে কত ধরবো, 8। ঠিক আছে। তো ধরে নাও যে এরকম একটা সার্কিট থাকলো, তারপরে বললো যে এই সার্কিটের বা নিচের বর্তনী থেকে বা সার্কিট থেকে মোট রোধ বের করো। কি রোধ বের করতে হবে? আমি জাস্ট সমাধান কৌশল তোমাদের দেখিয়ে দিচ্ছি। মোট রোধ বের করো এবং সাথে সাথে প্রবাহিত কারেন্ট বের করো। এই দুইটাই মনে করো প্রশ্ন আছে যে এই সার্কিটের মোট রোধ কত হবে এবং এখানে যে কারেন্টটা উৎপন্ন হবে আই, সে আয়ের মান বের করো, তাই না? এটা ধরে নাও কৌশল। তো এখন মোট রোধ বের করতে গেলে সিরিজ সার্কিটের কনসেপ্টে কি করেছিলে, মোট রোধ করতে গেলে সবগুলো রোধ সরাসরি যোগ করে দিলে মোট রোধ হয়ে যেত কিসের, সিরিজের। আর প্যারালালে মোট রোধ করতে কি করে, সবগুলো মানকে উল্টা করে। তাহলে দেখো, এটা তো মিশ্র সার্কিট, এতে সিরিজও আছে প্যারালালও আছে। তাহলে কি বলেছিলাম, সিরিজের জায়গায় সিরিজের কনসেপ্ট, প্যারালালের জায়গায় প্যারালালের কনসেপ্ট লাগালেই আমরা মোট রোধ পেয়ে যাব। বিষয়টা খুবই সুন্দরভাবে খেয়াল করো। তোমরা যেহেতু প্রথম, তাই সমাধান কৌশল ধীরে ধীরে করবো, একবারই করা যায়, কিন্তু প্রথম যেহেতু, তাই একবারে 0 থেকে হিরো হওয়ার মতো হতে হবে। যে কোনো মিশ্র সার্কিট দেওয়া থাকলে তোমাদের উদ্দেশ্য থাকবে এই সার্কিটটা সম্পূর্ণ সিরিজ তৈরি করে নেওয়া। উদ্দেশ্য কি থাকবে, সিরিজ তৈরি করে নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, এই সার্কিটটা তো মিশ্র, পুরাটাকে সিরিজ কিভাবে করব? সিরিজ করে নিলে লাভ কি হয়, সিরিজ করে নিলে সব রোধগুলোকে সরাসরি যোগ করে দিলেই হয়ে যাবে মোট রোধ, সহজ হয়ে যাবে। তো দেখো, সবগুলো সিরিজ করতে হলে আমাকে প্যারালাল কোন জায়গায় আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। এই সার্কিটে প্যারালাল কোন জায়গায়, এই জায়গাটা, তাই না? তাহলে এগুলো থাক, এই জায়গাটা প্রথমে আমরা
হিসেব করে নিই, প্যারালাল হিসেব করে নিব। যখন প্যারালালের হিসাবটা করে নিব তখন এখানে দুইটার বিনিময়ে যে সমতুল্য রোধ পাবো সেটা একটা রোধের মান আসে। কয়টা রোধ আছে? অর্থাৎ এই দুই অংশে যখন প্যারালাল হিসেব করব এই দুইটা মান ব্যবহার করে কয়টা মান পাবো? একটা। আর একটা মান মানে একটা রোধ বা একটা রেজিস্টর। তখন এই দুইটা থেকে যে একটা মান পাবো তখন দুইটা রেজিস্টর না দিয়ে এখানে মিলিয়ে দিয়ে একটা রোধ দিয়ে দিব। আর যখনই একটা রোধ দিয়ে দিব তখন এটা একটা সিরিজ সার্কিট হয়ে যাবে না? এই নিয়মটাই এখন আমরা ফলো করব। যেহেতু তোমরা নতুন তাই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা বলে দিবে যে আমার উদ্দেশ্য তো সবগুলো সিরিজ করা, তাই প্যারালালটাকে আগে সমাধান করে নিই। দেখো তো এখানে R3 এবং R4 কিসে সংযুক্ত? প্যারালালে, তাই না? তাহলে বলে দিবে যে R3 ও R4 প্যারালালে বলে। আচ্ছা, R3 আর R4 প্যারালালে আছে, এটা কিন্তু আমি আগে বলিনি যেখানে কারেন্ট এসে এক ভাগ এইদিকে যাচ্ছে আর এক ভাগ এইদিকে যাচ্ছে, এখানে মিলিত হচ্ছে। ভাগ হয়ে যার যার ভিতর দিয়ে যায় তারাই আসলে একে অপরের কিসে হয়? প্যারালালে হয়। বিষয়টা আগেই বলেছি, যারা ক্লাসগুলো দেখোনি দেখে নেবে যে কারেন্ট এখানে এসে দুই লাইনে ভাগ হলো, সেই ভাগের কিছু অংশ এদিকে যাবে, কিছু অংশ এইদিকে যাবে, তাহলে এ আর এ একে অপরের প্যারালাল হবে। সেই জন্য R3 ও R4 প্যারালালে বলে এদেরকে হিসেব করব। প্যারালালের রোধ বের করার জন্য RP ধরা হয়। কি ধরা হয়? আর সেটাকে কিভাবে ধরা হয়? 1/RP, মনে আছে কি? তারপরে কি করতে হবে? 1/R3 1/R4। যেহেতু এই দুইটা রোধেরই সমতুল্য মান RP আমরা বের করব, তাই এই দুইটাকেই বসালাম। বুঝতে পেরেছো তো? যদি এখানে R1 আর এখানে R2 থাকতো তাহলে এখানেও R1 R2 দিতাম, কিন্তু ওখানে যেহেতু R3 আর R4 আছে তাই এখানেও R3 R4 দিলাম, স্বাভাবিক বিষয়। তো এইভাবে হিসাব করার পর তোমাদের আমি একটা শর্টকাট টেকনিক শিখে দিয়েছিলাম, মনে আছে? যে RP ইনভার্স, তারপরে R3 ইনভার্স প্লাস R4 ইনভার্স, এটা মনে আছে না? তারপরে আমার দরকার তো শুধু RPর মান, তো সেই জন্য RP এখানে দিলাম। উভয় দিকে যদি আমরা ইনভার্স দিয়ে গুণ করি তাহলে এদিকে -1 গুণ করলে +1 হয়ে যায়, 1 দেওয়া লাগে না, শুধু 1 হয়ে গেল। আর এই দিকে যদি আমরা ইনভার্স দিয়ে দিই তাহলে কি হবে? R3 প্লাস R4 ইনভার্স 1। আর এই দিকে যে ইনভার্সটা কেটে গেল, এই দিকেও যদি ইনভার্স দিয়ে গুণ করি তাহলে সেটা কি দিতে হয়? ব্র্যাকেট দিয়ে ইনভার্স দিতে হয়। তোমরা ভুলে যাচ্ছ, মনে থাকছে না। গুণ টুন না করে সংক্ষেপে যদি বলি, এই লাইন পর্যন্ত বুঝতে পেরেছ? এই দিকের ইনভার্সটা আমি দেবো না, না দিলে এই দিকে যেগুলো থাকবে ব্র্যাকেট দিয়ে এই ইনভার্সটা ব্র্যাকেটের উপরে দিয়ে দেবো। এবার বুঝতে পারছো? শর্টকাট। নিয়ম মানতে গেলে বাধা বেশি আসে, তাই বাধা বাদ দিলাম। তো এটা তো আমরা বের করবো, এই যে মানটা পাবো সেটা হচ্ছে এই দুইটা একটা হয়ে যাবে। এখন R3 এটা কত মান দেওয়া আছে? 7 দিয়ে ইনভার্স, ঠিক আছে, যোগ R4 এর মান কত দেওয়া আছে? 8 দিয়ে ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ করে উভয়টা করে ইনভার্স। এই সিস্টেমে কেন তুললাম? কারণ এই সিস্টেমে ক্যালকুলেটরে এক চাপের মাধ্যমেই উত্তরটা বের হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য এইভাবে তোলার সিস্টেমটা তোমাদের শিখে দিচ্ছি। এখন এদিকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা তুলি, দাও ক্যালকুলেটরটা, তাহলে কি হবে ভালোভাবে খেয়াল করো তোমরা। ক্যালকুলেটর নিলাম, দেখো কি আছে আমাদের? প্রথমে একটা ব্র্যাকেট আছে, তারপর কত আছে? 7। ইনভার্স তোলার জন্য এই যে এখানে ইনভার্স, তারপর প্লাস, তারপর কত আছে? 8 ইনভার্স দেওয়ার জন্য এইটা, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর ব্র্যাকেট দেওয়ার পর একটা ইনভার্স আছে না, ইনভার্স। এখন সমানে চাপলে কত আসছে? 3.7333। তার মানে এই দুইটার যদি সমতুল্য মান আমরা করি তাহলে কত হবে? 3.73। কতগুলো না, একটু নিলাম, ওহম। এই হয়ে গেল RP। এই পর্যন্ত কি বুঝতে পেরেছ? তাহলে দেখো, ছিল তোমার দুইটা রোধ, একটা ছিল R3 আর একটা ছিল R4। দুইটা রোধের মান এখন কয়টা হয়ে গেল? একটা। এখন এই অংশে এই দুইটাকে না রেখে তুমি চাইলে একটা বসিয়ে দিতে পারো, সেটাই হবে RP। আর সেই RPর মান কত? 3.73 ওহম। বিষয়টা বুঝতে পেরেছ? তার মানে এই দুইটা রোধ তখন একটা হয়ে গেল, আর একটা যখনই হয়ে যাবে তখন এক তারের উপরে হয়ে যাবে। এখন দেখো তো সার্কিটটি কি সার্কিট হয়ে গেছে? সিরিজ সার্কিট। আর সিরিজ সার্কিটে যদি মোট রোধ বার করি তাহলে কি করতে হয়? সবগুলো যোগ করতে হয়। তাহলে এই সার্কিটের মোট রোধ ধরে নিলাম RT, কি এর টোটাল, আর রেজিস্ট্যান্স, মোট রেজিস্ট্যান্স বা মোট বাধা। তো দেখো, এই সার্কিটে যদি মোট রোধ বের করি তাহলেই তো প্রশ্নের মোট রোধ হয়ে যাচ্ছে। তাহলে এই সার্কিটে মোট রোধ বের করতে হলে কি করতে হবে? R1 প্লাস R2 প্লাস RP। কেননা আমরা জানি
সিরিজ সার্কিটে মোট রোধ বের করতে হলে সবগুলো রোধ সরাসরি কী করতে হয়, যোগ করতে হয়। আর প্যারালাল থাকলে এইভাবে হিসাব করতে হয়, যেটা দেখেছি আমরা। প্যারালাল হিসাবগুলো জটিল, তাই প্যারালাল অংশকে একটা করে নিয়ে একটা সিম্পল সিরিজ সার্কিট করে নিলাম, যাতে আমাদের বোঝার সুবিধা হয়। দুইটা একসাথে হিসাব করে আমি দেখাতে পারতাম, সেটা দেখাবো, তবে অন্য কোনো ক্লাসে। আজকে দেখালে কিছুই বুঝবে না। তো দেখো, R1 এর মান কত, 8, যোগ R2 এর মান 6, আর ওটার মান 3.73। যদি যোগ করি কত হবে, 8 আর 6 14, 14 আর এটা কত হবে, 17.73, তাই না? 17.73 ওহম। এই সার্কিটের মোট রোধ হচ্ছে এটা। ক্লিয়ার? আমি আবার বলছি, যে কোনো প্যারালাল সার্কিট থাকলে জাস্ট প্যারালাল অংশটাকে সমতুল্য করে নিয়ে একটা করে নিবা, একটা করে নিলে একটা রোধ বসাই দিলে সেটা সিরিজ সার্কিট হয়ে যায়। আর সিরিজ সার্কিটে মোট রোধ বের করা, যা সবগুলো যোগ করে দিতে হয়। ক্লিয়ার এই পর্যন্ত? এখন এই সার্কিটে যদি বলতো যে কারেন্ট বের করো, কারেন্টের সূত্র কি, I সমান V/R। এখন এই I বের করতে গেলে এই V মানে কোন V, এই যে সোর্সে V, আর R বলতে গেলে কোন R, এই সার্কিটের মোট রোধ নাকি? এখানে R বলতে গেলে সার্কিটের মোট রোধ, কিন্তু মোট রোধকে তুমি কি দ্বারা সূচিত করেছো, RT দ্বারা। তাই বোঝার সুবিধার জন্য এখানেও RT দিয়ে দিবে। তাহলে এখানে V এর মান কত, 120, আর RT মান এই যে পেয়েছো কত, 17.73। এটিকে তুমি যদি ভাগ দাও তাহলেই কারেন্টের মানটা চলে আসবে। ঠিক আছে? তো এই যে ভাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি, 120 ভাগ 17.73, 6.77 অ্যাম্পিয়ার। তো ভালোভাবে খেয়াল করো, একটা মিশ্র সার্কিট থেকে কিভাবে মোট রোধ বের করতে হয়, কিভাবে মোট কারেন্ট বের করতে হয়, নিয়মগুলো আমি খুব সহজভাবে বলার চেষ্টা করেছি। যেহেতু তোমরা নতুন, তাই বুঝতে একটু কষ্ট হচ্ছে। এগুলো যখন বারবার প্র্যাকটিস করবো, পান্তা ভাত হয়ে যাবে। প্রথমে বুঝতে না পারলে হতাশ হওয়ার কোনো কারণ এখানে নেই। ঠিক আছে?